হ্যালো এভরিওয়ান, আজকে তাহলে আমরা কিন্তু ক্লাস 11 এন্ড রিপিটার্স এর জন্য পড়ব স্টেটস অফ ম্যাটার চ্যাপ্টারটা, যেটা বাকি আছে আমাদের। তার কিছুটা পার্ট পড়ব। সেখানে দেখো কাইনেটিক এনার্জি আর মলিকিউলার স্পিড, এই পার্টটা থেকে আমাদের কিন্তু বাকি ছিল। তার আগে আমরা আইডিয়াল গ্যাস ইকুয়েশন বা ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার ইত্যাদি বিভিন্ন টপিকস কিন্তু এই চ্যাপ্টারের আন্ডারে পড়েছি। তাহলে আজকে আমরা কাইনেটিক এনার্জি আর মলিকিউলার স্পিড সম্পর্কে কিছুটা আইডিয়া গেইন করব। চলো তাহলে দেখে নিই যে এই কাইনেটিক এনার্জি বা মলিকিউলার স্পিড এই চ্যাপ্টারটায় আমাদের কি পড়তে হবে। এখানে মেইনলি দেখো molecules of gases remains in continuous motion। এরা কি করে? গ্যাস মলিকিউল গুলো কন্টিনিউয়াসলি এরা গতিশীল, এদের গতি চলতেই থাকে, এরা চলনশীল। মলিকিউলস অফ গ্যাসেস কন্টিনিউয়াস মোশন চলতে থাকে। while মুভিং, তারা যখন মুভ করে তখন কি হয়? দে কোলাইড উইথ ইচ আদার অ্যান্ড উইথ দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার। তারা নিজেদের মধ্যেও কোলাইড করছে, মানে সংঘর্ষ হচ্ছে তাদের নিজেদের মধ্যে, মানে গ্যাস মলিকিউল গুলো নিজেদের মধ্যে সংঘর্ষ করছে। আবার কি করছে? কন্টেনারের ওয়ালের সাথেও কিন্তু এদের, যে কন্টেনারে ধরো গ্যাসটা রাখা হয়েছে, তা মলিকিউলস গুলো সেই কন্টেনারের দেয়ালের সাথেও সংঘর্ষ করছে। while তাহলে মুভিং দে কোলাইড উইথ ইচ আদার অ্যান্ড উইথ দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার। তার ফলে কি হচ্ছে? দিস রেজাল্ট চেঞ্জ অফ their speed and redistribution of the energy। তাদের স্পিডটা কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে, আর এনার্জিটা রিডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে। স্পিডটা চেঞ্জ হচ্ছে তাদের ওই কন্টেনারের সাথে সংঘর্ষ হওয়ার ফলে, আর কি না, তারা একে অপরের সাথে কোলাইড করার ফলে এই ঘটনা ঘটে থাকছে। আর এনার্জিটা কি হচ্ছে? রিডিস্ট্রিবিউটেড হচ্ছে, আবার নতুন ভাবে ডিস্ট্রিবিউটেড হচ্ছে এনার্জিটা, আর স্পিডটা কি হচ্ছে? চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দ্য স্পিড অ্যান্ড এনার্জি, প্রত্যেকটা গ্যাস মলিকিউলের স্পিড আর এনার্জি কিন্তু অ্যাট এনি ইনস্ট্যান্ট আর নট দ্য সেম থাকছে না। স্পিড কিন্তু চেঞ্জ হচ্ছে বা এনার্জি রিডিস্ট্রিবিউটেড হচ্ছে। তো উই ক্যান অবটেন অনলি অ্যাভারেজ ভ্যালু অফ দ্য স্পিড অফ দ্য মলিকিউল। যেহেতু চেঞ্জ হচ্ছে তাই তো আমরা ফিক্সড রাখতে পারছি না, বা একটা গ্যাস মলিকিউলের একটা ফিক্সড মানে স্পিডটা কত সেটাও দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে আমাদের কিন্তু স্পিড মানে মলিকিউলস গুলোর অ্যাভারেজ ভ্যালু বের করতে হবে। we can obtain only average value of the speed of the molecules। যদি n নাম্বার মলিকিউলস থাকে একটা স্যাম্পেলে, আর তাদের স্পিড হয় u1 u2 u থেকে un পর্যন্ত, তাহলে অ্যাভারেজ কত হবে? তাহলে আমরা ইউ কে অ্যাভারেজ হিসেবে এইভাবে লিখতে পারি। লিখে কি করব? যা যা ইন্ডিভিজুয়াল স্পিড, আমরা অ্যাভারেজ কি করে বের করি না, এক একটা ইন্ডিভিজুয়াল স্পিড তাকে যোগ করে বাই কতগুলো মলিকিউলস আছে তা সেটা দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব অ্যাভারেজ স্পিড অফ দ্য মলিকিউল, যেটাকে ইউএভি দ্বারা ডিনোট করা হচ্ছে। ক্যালকুলেট করছি u1 প্লাস u2 থেকে প্লাস u3 আছে 4 5 6 করে যটা মোট কথা স্পিড থাকবে তোমার ইন্ডিভিজুয়ালি, আর একটা স্যাম্পেলে যত নাম্বার মলিকিউলস থাকবে তাকে দিয়ে ডিভাইড করে দিতে হবে, যেটা এখানে n ধরা হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে কাইনেটিক মানে অ্যাভারেজ ভ্যালু বের করার হচ্ছে এটা ফর্মুলা। এবার ম্যাক্সওয়েল আর বোলজম্যান কি করলেন? হ্যাভ শোন দ্যাট অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন অফ মলিকিউলার স্পিড সেটা ডিপেন্ড করে টেম্পারেচারের ওপর আর মলিকিউলার মাস অফ এ গ্যাস। তাহলে টেম্পারেচার আর মলিকিউলার মাস অফ এ গ্যাস, একটা গ্যাসের মলিকিউলার মানে আণবিক ভরটা কত আর টেম্পারেচারটা কত, তার উপর ডিপেন্ড করবে মলিকিউলার স্পিডের অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশনটা। এটা কিন্তু কারা দেখেছিলেন? ম্যাক্সওয়েল অ্যান্ড বোলজম্যান। ওনারা অবজার্ভ করলেন যে মলিকিউলার যে স্পিডটা তার অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশনটা কিসের ওপর ডিপেন্ড করে? দুটো ফ্যাক্টরের ওপর, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে মলিকিউলার মাস অফ এ গ্যাস। ঠিক আছে,
তাহলে ম্যাক্সওয়েল ডিরাইভড এ ফর্মুলা এই মলিকিউল নাম্বার অফ মলিকিউলস প্রসেসিং এ পার্টিকুলার স্পিড। তাহলে ক্যালকুলেট মানে নাম্বার অফ মলিকিউলস ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা ডিরাইভড করলেন, ঠিক আছে, কে করলেন? ম্যাক্সওয়েল। তাহলে ম্যাক্সওয়েল ডিরাইভড এ ফর্মুলা ফর ক্যালকুলেটিং দ্য নাম্বার অফ মলিকিউলস প্রসেসিং এ পার্টিকুলার স্পিড। একটা পার্টিকুলার, একটা নির্দিষ্ট গতি প্রসেস করার জন্য কতগুলো মলিকিউলস লাগে সেটা কিভাবে ক্যালকুলেট করছি তার জন্য ম্যাক্সওয়েল একটা ফর্মুলা দিলেন। আচ্ছা, এটা একটা প্লট আমরা দেখব T1 আর T2 দিয়ে, যেখানে T2 কে আমরা বোঝাচ্ছি হাই টেম্পারেচার, T1 হচ্ছে লো। আচ্ছা, ডিস্ট্রিবিউশন মানে এই যে ডিস্ট্রিবিউশন অফ স্পিডটা যে ডিস্ট্রিবিউটেড হচ্ছে এর কথাই তো আমরা পড়ছি, অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশন অফ দ্য মলিকিউলার স্পিড, সেটার কথাই তো আমরা পড়ছি, তাই তো? এবার এই অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশনটা এখানে কিন্তু তোমাকে দেখতে হবে কি, যেটাকে বলা হয় ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন অফ স্পিড। এটা ভালো করে মনে রাখো যে তাহলে দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, এটা মনে রাখছো যে মলিকিউলার স্পিডের অ্যাকচুয়াল যে ডিস্ট্রিবিউশনটা সেটা টেম্পারেচার আর মলিকিউলার মাসের উপর ডিপেন্ড করে, তাই তো? গ্যাসটার সেটা ম্যাক্সওয়েল আর বোলজম্যান ফার্স্ট অবজার্ভ করেছিলেন। এবার ম্যাক্সওয়েল একটা ফর্মুলা ডিরাইভ করলেন যার মাধ্যমে তুমি একটা পার্টিকুলার স্পিড প্রসেসিং করার জন্য কতগুলো মানে কত নাম্বার অফ মোলস দরকার সেটা ক্যালকুলেট করার জন্য একটা ফর্মুলা ডিরাইভ করলেন। আর এই যে ডিস্ট্রিবিউশনটাকে যেহেতু ম্যাক্সওয়েল আর বোলজম্যান ফার্স্ট অবজার্ভ করেছিলেন তাই জন্য এটাকে ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন অফ স্পিড বলা হয়। দেখো যে গ্রাফটার কথা বলছিলাম এখানে হচ্ছে T2 এর জন্য, মানে T2 এখানে বেশি, T2 হচ্ছে গ্রেটার দ্যান T1 আর এটা হচ্ছে T1, এই যে এখান দিয়ে যেটা গেছে, আর এটা হচ্ছে T2। তার মানে টেম্পারেচারের উপর দেখো ডিপেন্ড করছে, কারণ ডিফারেন্ট টেম্পারেচারে কার্ভটা কিন্তু ডিফারেন্ট এসছে। দেখো কার্ভটা কিন্তু ডিফারেন্ট এসছে। এখানে এই T1 টেম্পারেচার যদি ধরো 200 ডিগ্রি টেম্পারেচার রয়েছে আর T2 ধরো রয়েছে 350 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে কি হবে? এরকম টেম্পারেচার হলে দেখো এর জন্য অ্যাভারেজ স্পিড আলাদা হচ্ছে, রুট মিন স্কোয়ার স্পিডটাও আলাদা হবে, আবার T2-র জন্য কিন্তু ওই অ্যাভারেজ স্পিড ভ্যালু আলাদা হচ্ছে, তাই তো? তার মানে কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে, মলিকিউলার মাসের উপরও কিন্তু ডিপেন্ড করছে। এই হচ্ছে গ্রাফটা এখানে বোঝাতে চেয়েছে যে ডিফারেন্ট টেম্পারেচারে কিন্তু স্পিডটাও ডিস্ট্রিবিউশনটাও ডিফারেন্ট হচ্ছে। তাহলে the graph shows that number of molecules possessing very high and very low speed, দেখো very high speed এ এটা গেছে আবার very low speed এও কিন্তু যাচ্ছে, সেটা কিন্তু very small। maximum in the curve represent করছে speed possessed by maximum number of molecule, একদম maximum দেখো গেছে এইটা, তো এই পয়েন্টটা একটা ম্যাক্সিমাম, তার মানে কি এই দিকে যাচ্ছে কি নাম্বার অফ মলিকিউলস, তাহলে ম্যাক্সিমাম সব থেকে বেশি নাম্বার অফ মলিকিউলস এর কিন্তু কার্ভটাও ম্যাক্সিমাম হচ্ছে। দিস স্পিড ইজ কল্ড মোস্ট প্রবাবল স্পিড, মোস্ট প্রবাবল স্পিড এটাকে বলবো, যেটাকে ইউএমপি, এমপি মানে হচ্ছে এম মানে হচ্ছে মোস্ট, পি মানে হচ্ছে প্রবাবল, সেই জন্য বলে মোস্ট প্রবাবল স্পিড। ঠিক আছে, তাহলে এই গ্রাফটার মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে ম্যাক্সিমাম কার্ভটা যেটা আছে সেটা রিপ্রেজেন্ট করছে স্পিডটাকে যেটা প্রসেসড হচ্ছে বাই ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউলস গুলোর দ্বারা, সেই জন্য এই স্পিডটাকে বলছে মোস্ট প্রবাবল স্পিড, ইউএমপি। দিস ইজ ভেরি ক্লোজ টু দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য মলিকিউল। দেখো অ্যাভারেজ স্পিডের সাথে এই যে ইউএমপি, তো এই যে মোস্ট প্রবাবল স্পিড, এইটা এই যে এই একদম সাইডের লাইনটা যেটা মার্ক করা আছে, সাইডের লাইনটায় যেটা মার্ক করা আছে সেইটা হচ্ছে একদম মোস্ট প্রবাবল স্পিড। এটা কিন্তু দেখো অ্যাভারেজ স্পিডের সাথে খুবই ক্লোজে রয়েছে। রুট মিন স্কোয়ার স্পিড যেটা সেটা কিন্তু একটু ছেড়ে রয়েছে, দেখো এইটার মধ্যে ডিফারেন্সটা কিন্তু বেশি, কিন্তু এইটার মধ্যে ডিফারেন্সটা খুবই একদম স্মল না, সেই জন্য বলছে দিস ইজ ভেরি ক্লোজ টু দ্য অ্যাভারেজ স্পিড অফ দ্য মলিকিউলস। অন ইনক্রিজিং টেম্পারেচার মোস্ট প্রবাবল স্পিডও ইনক্রিজ করছে। যখন টেম্পারেচার ইনক্রিজ করছে, দেখো এই টেম্পারেচারটা তার মানে T2 টেম্পারেচার এখানে বেশি, তাহলে T2 টেম্পারেচারে মোস্ট প্রবাবল স্পিড ইনক্রিজ করছে। অলসো স্পিড ডিস্ট্রিবিউশন কার্ভ ব্রডেন্স at higher temperature,
ঠিক আছে, আর এই কার্ভটা দেখাচ্ছে যে নাম্বার অফ মলিকিউলস মুভিং অ্যাট হায়ার স্পিড ইনক্রিজেস, নাম্বার অফ মলিকিউল মুভ করছে হায়ার স্পিডে ইনক্রিজ করছে। স্পিড ডিস্ট্রিবিউশন কিন্তু অলসো ডিপেন্ড করে, তাহলে আমরা টেম্পারেচার এই গ্রাফে দেখলাম, তাই তো টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে যে টেম্পারেচার কম হলে টেম্পারেচার বেশি হলে কি হতে পারে সেটা দেখছি। এবার এটা তো আমাদের তোমার স্পিড ডিস্ট্রিবিউশনটা ডিপেন্ড করে মাস অফ দ্য মলিকিউলস এর উপরও তো ডিপেন্ড করে, মলিকিউলটার গ্যাস মলিকিউলগুলোর মাসের উপরও তো ডিপেন্ড করে। তাহলে at the same temperature gas molecules with heavier mass slower speed, ধরো সেম টেম্পারেচার রেখেছি কিন্তু গ্যাস মলিকিউল গুলোর যদি মাসটা হেভিয়ার হয় তাহলে তাদের স্পিডটা কিন্তু স্লোয়ার হবে, তাদের স্পিড কিন্তু স্লোয়ার হবে লাইটার গ্যাস মলিকিউল, যে গ্যাস মলিকিউল গুলোর ওয়েট লাইট, যাদের হেভি তাদের তুলনায় লাইটার গ্যাস মলিকিউল গুলোর স্পিড বেশি হবে। আর যাদের হেভিয়ার মাস যে গ্যাস মলিকিউলস গুলোর, তাহলে গ্যাস মলিকিউলস গুলো যাদের হেভিয়ার মাস তাদের স্লোয়ার স্পিড, আর যাদের লাইটার গ্যাস মলিকিউল যাদের লাইটার মাস আর কি তাদের হায়ার স্পিড। ফর এক্সাম্পল অ্যাট সেম টেম্পারেচার লাইটার নাইট্রোজেন মলিকিউল মুভ ফাস্টার, যেহেতু তারা লাইট, যত লাইট ওয়েট হবে গ্যাস মলিকিউলস গুলো তত তারা তো ফাস্ট মুভ করতে পারবে, সেই জন্যই সেম টেম্পারেচার হলেও, কারণ তার মানে দুটো জিনিসের উপরে ডিপেন্ড করছে, একটা টেম্পারেচার একটা মাস, এই দুটো জিনিসের উপরে ডিপেন্ড করবে, শুধু যে টেম্পারেচারের উপর ডিপেন্ড করবে সেটা কিন্তু নয়। তাহলে at any given temperature nitrogen molecules have higher value of most probable speed, তাহলে লাইটার নাইট্রোজেন মলিকিউলস সেম টেম্পারেচারে ফাস্ট মুভ করতে পারে কারণ ক্লোরিন মলিকিউল গুলোর থেকে, কারণ ক্লোরিন মলিকিউলস গুলো মানে ক্লোরিন গ্যাস মলিকিউলস গুলোর কিন্তু হেভিয়ার হয়, হেভি মানে তাদের মাসটা কিন্তু অনেক বেশি হয় নাইট্রোজেন মলিকিউলস গুলোর থেকে। সেই কারণে কি হচ্ছে না, সেই কারণে এরা ফাস্ট মুভ করতে পারছে, এটাই তো স্বাভাবিক যে যার যত লাইট ওয়েট হবে সে তত ফাস্ট মুভ করতে পারবে, সেই কারণে ক্লোরিন মলিকিউলস গুলো যেহেতু হেভিয়ার ওয়েটের হয় তারা একটু স্লোলি মুভ করে। আবার একটা নির্দিষ্ট টেম্পারেচারে কি হয়, নাইট্রোজেন মলিকিউলস গুলোর হায়ার ভ্যালু রয়েছে, মানে মোস্ট প্রবাবল স্পিড, যেটা আমরা এই ইউএমপি পড়লাম মোস্ট প্রবাবল স্পিড, এটা কিন্তু হাই হয় নাইট্রোজেন মলিকিউলস গুলোর ক্লোরিনের থেকে, যেহেতু এদের লাইট ওয়েট হয়, তাহলে একটা নির্দিষ্ট টেম্পারেচারে নাইট্রোজেন মলিকিউলস হ্যাভ হায়ার ভ্যালু অফ মোস্ট প্রবাবল স্পিড than the chlorine molecule. Though at a particular temperature the individual speed of molecule keeps changing, the distribution of speed remains same. একটা পার্টিকুলার টেম্পারেচারে কি হচ্ছে, তাহলে ইন্ডিভিজুয়াল স্পিড অফ দ্য মলিকিউল চেঞ্জ হতে পারে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় ইন্ডিভিজুয়াল স্পিড অফ দ্য মলিকিউলস কিপস চেঞ্জিং and the distribution of the speeds remains same. নেক্সট যেটা বলছি দেখো, তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় কি হলো, ইন্ডিভিজুয়াল স্পিড অফ মলিকিউলস কিপস চেঞ্জিং কিন্তু ডিস্ট্রিবিউশন অফ স্পিডস রিমেন্স সেম, মলিকিউলস গুলোর ইন্ডিভিজুয়াল স্পিড কিন্তু চেঞ্জ হচ্ছে কিন্তু স্পিড ডিস্ট্রিবিউশনটা কিন্তু সেম থাকছে। এই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন অফ মলিকিউলার স্পিড ফর ক্লোরিন অ্যান্ড নাইট্রোজেন 300 কেলভিন টেম্পারেচারে। দেখো একদম সেম টেম্পারেচার রেখেছি, ক্লোরিন মলিকিউলস গুলো যেহেতু ভারী তাই জন্য কি হচ্ছে, ক্লোরিন মলিকিউলস গুলো ভারী হওয়ায় এদের মোস্ট প্রবাবল স্পিড কম, নাইট্রোজেন গুলো বেশি স্পিডে এগিয়ে যায়। তাহলে উই নো দ্যাট কাইনেটিক এনার্জি অফ এ পার্টিকেল কি হিসেবে লেখা হয়, কাইনেটিক এনার্জি যেটাকে আমরা বলি হাফ এম ইউ স্কোয়ার, এটা হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলা হাফ এম ইউ স্কোয়ার। দেয়ারফোর if we want to know the average translational kinetic energy,
আমরা যদি অ্যাভারেজটা জেনে যাই, হাফ মিউ এম ইউ বার স্কোয়ার ইউ বার দিয়ে দিলে সেটা হচ্ছে অ্যাভারেজ হয়ে যায়। তাহলে ইফ উই ওয়ান্ট টু নো দ্য অ্যাভারেজ ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি ফর দ্য মুভমেন্ট of a gas particle in a straight line, গ্যাস পার্টিকেল গুলো স্ট্রেট লাইনস এ মুভমেন্ট হওয়ার একটা এনার্জি যদি আমরা জানতে চাই, অ্যাভারেজ এনার্জি, we require the value of mean of square of speed। আমাদের তাহলে ইউ স্কোয়ার বারের স্পিডটা বের করতে হবে প্রত্যেকটা মলিকিউলের জন্য। যেটা কিভাবে হয় দেখো, জাস্ট এইভাবে ইউ স্কোয়ার লিখে u1 স্কোয়ার প্লাস u2 স্কোয়ার প্লাস যা আছে যতগুলো আছে বাই এন। এইভাবে তোমাকে তাহলে এই ফর্মুলাটা কিসের জন্য, এটা হচ্ছে ভ্যালু অফ মিন অফ স্কোয়ার অফ স্পিড, ভ্যালু অফ মিন অফ স্কোয়ার অফ স্পিড, মিন বের করছি তাই জন্য উপরে বার সাইনটা রয়েছে। তাহলে দি মিন স্কোয়ার স্পিড is the direct measure of the average kinetic energy of the gas molecule। তাহলে এইটা হচ্ছে মিন স্কোয়ার স্পিডটা আমরা ডিরেক্ট মেজার করতে পারছি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য গ্যাস মলিকিউলস। গ্যাস মলিকিউলস গুলোর কাইনেটিক এনার্জির অ্যাভারেজটাকে আমরা ডিরেক্ট মেজার করতে পারছি এই মিন স্কোয়ার স্পিড দ্বারা। ইফ উই টেক দ্য স্কোয়ার রুট করে দিই যদি মিন অফ দ্য স্কোয়ার অফ দ্য স্পিড, যেটা আমরা বের করলাম, মানে ইউ স্কোয়ার বারের এটার যদি আমরা রুট করে দিই, তাহলে we get a value of speed which is different from most probable speed and average speed। সেটার আমরা একটা ডিফারেন্ট ভ্যালু পাবো, which is different from, যেটা কিন্তু মোস্ট প্রবাবল স্পিড আর অ্যাভারেজ স্পিডের থেকে ডিফারেন্ট হবে। এইটাকে বলে রুট মিন স্কোয়ার স্পিড। এটা কিন্তু দিস স্পিড ইজ কল্ড রুট মিন স্কোয়ার স্পিড, যার এক্সপ্রেশন হচ্ছে URMS ইকুয়াল টু হচ্ছে রুট ওভার অফ ইউ স্কোয়ার বার। তাহলে এটা কিন্তু একদম আমরা যদি স্কোয়ার রুট নিয়ে নিই তাহলে কিন্তু আমরা মোস্ট প্রবাবল স্পিড বা অ্যাভারেজ স্পিডের থেকে একদম একটা ডিফারেন্ট ভ্যালু অফ স্পিড পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড। তাহলে একটা কি পেলাম, অ্যাভারেজ স্পিড। নাম্বার 2 হচ্ছে, তাহলে তিনটে পেয়েছি তাই তো, অ্যাভারেজ স্পিড। 2 নম্বর হচ্ছে আমাদের মোস্ট প্রবাবল স্পিড, আর 3 নম্বর হচ্ছে আমাদের রুট মিন স্কোয়ার স্পিড। তাহলে তাদের মধ্যে রিলেশনশিপটা কি সেইটা একটু ভালো করে পড়ে রাখবে। রিলেশনশিপটা যে রুট মিন স্কোয়ার স্পিড কিন্তু সব থেকে বেশি, তারপরে অ্যাভারেজ স্পিড, তারপর আসছি গ্রেটার দ্যান মোস্ট প্রবাবল স্পিড। যাদের রেশিওটা হয় ঠিক এই রকম, রেশিও between the three speed, এটা হচ্ছে 1:1.12, weight is to 1.224 হলো। তাহলে এই হচ্ছে আমাদের রেশিওটা থাকে তিনটে স্পিডের জন্য। আর তিনটে স্পিড মানে রুট মিন স্কোয়ার স্পিড সব থেকে বেশি, গ্রেটার দ্যান অ্যাভারেজ স্পিড অ্যান্ড গ্রেটার দ্যান মোস্ট প্রবাবল স্পিড। তাহলে এদের মধ্যে রিলেশনশিপটা হলো এইটা, মনে রাখছো। নেক্সট আমরা চলে যাচ্ছি কাইনেটিক মলিকিউলার থিওরি অফ গ্যাসেস। গ্যাসের কিছু কাইনেটিক মলিকিউলার থিওরি, সেটা কি বলছে? সো ফার উই হ্যাভ লার্নড দ্য লস, বয়েলস ল, চার্লস ল আমরা পড়েছি, যেগুলোতে আমরা কিছু ল্যাবরেটরি টেস্ট করেছি বা সায়েন্টিস্ট দ্বারা আমরা প্রুফ করেছি বয়েলস বা চার্লস যে রিলেশনশিপ গুলো দিয়েছিলেন প্রেসারের সাথে ভলিউমের বা টেম্পারেচারের সাথে ভলিউমের বা ভলিউমের সাথে টেম্পারেচারের, ঠিক আছে, এই প্রেসারের সাথে ভলিউমের এই ধরনের রিলেশনশিপ ওনারা দিয়েছিলেন, বা প্রেসারের সাথে টেম্পারেচারের। তো এই ধরনের অনেক আমরা রিলেশনশিপও পড়েছি, বয়েলস ল, চার্লস ল, অ্যাভোগাড্রোস ল, ডাল্টনস ল অফ পার্শিয়াল প্রেসার পড়েছি আমরা, যেখানে বলেছি যে টোটাল প্রেসারটা পার্শিয়াল যে ইন্ডিভিজুয়াল প্রেসারের সাথে যোগ করলে যেটা পাওয়া যাবে সেটাই হবে টোটাল প্রেসার। এইগুলো পড়েছি। এখানে আর তেমন কিছু এই পার্টটায় পড়া নেই, শুধু অ্যাজাম্পশন আর পোস্টুলেটস যেগুলো কাইনেটিক মলিকিউলার থিওরিতে, সেইগুলো একটু জেনে রাখবে কনসেপ্ট ক্লিয়ার করার জন্য, ঠিক আছে। অ্যাজাম্পশন অর পোস্টুলেটস কি কি আছে কাইনেটিক মলিকিউলার থিওরি অফ গ্যাসেস। এই হচ্ছে আমাদের সেই অ্যাজাম্পশন গুলো।
সেগুলো কি কি ফার্স্ট পড়ে নি চলো। গ্যাসেস কনসিস্ট অফ লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস। গ্যাস কিন্তু লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস দ্বারা তৈরি হয়, যেমন অ্যাটমস বা মলিকিউলস হতে পারে। তাহলে গ্যাসেস কনসিস্ট অফ লার্জ নাম্বার অফ আইডেন্টিক্যাল পার্টিকেল, বিশাল সংখ্যক আইডেন্টিক্যাল পার্টিকেলস মানে অ্যাটম মলিকিউলস দ্বারা গঠিত হয় গ্যাস। এতটাই স্মল আর সো স্মল অ্যান্ড সো ফার অ্যাপার্ট অন দ্য অ্যাভারেজ দ্যাট আর অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য মলিকিউলস নেগলিজেবল। এতটাই স্মল হয় বা এতটাই সো ফার অ্যাপার্ট অন দ্য অ্যাভারেজের থেকে এতটাই দূরত্ব থাকে যে অ্যাকচুয়াল ভলিউম মলিকিউলসটার, সেই গ্যাস মলিকিউলটার যে অ্যাকচুয়াল ভলিউম সেটাই খুবই নগণ্য হয়, এমটি, যা এমটি স্পেস থাকে তার তুলনায়, যতটা এমটি স্পেস থাকে তার তুলনায় অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য মলিকিউল নেগলিজিবল। এগুলোকে বলে পয়েন্ট মাস। এগুলোকে কি বলবো? পয়েন্ট মাস বলা হয়। দে আর কনসিডার্ড অ্যাজ পয়েন্ট মাস। দিস অ্যাজাম্পশন এক্সপ্লেইনস দ্য গ্রেট কম্প্রেসিবিলিটি অফ দ্য গ্যাসেস। এই অ্যাজাম্পশনটা থেকে আমরা বা পোস্টুলেটটা থেকে কি বলতে পারি? গ্যাস যে এতটাই সংকোচনশীল, কম্প্রেসিবিলিটি, গ্রেট কম্প্রেসিবিলিটি অফ গ্যাসেস, এইটা কিন্তু এই টপ মানে এই প্যারাটা থেকে আমরা ক্লিয়ার আইডিয়া নিতে পারছি। কারণ কি না, এটা লার্জ মলিকিউল অফ আইডেন্টিক্যাল পার্টিকেলস দিয়ে তৈরি হচ্ছে দ্যাট আর সো স্মল অ্যান্ড সো ফার অ্যাপার্ট অন দ্য অ্যাভারেজ দ্যাট আর অ্যাকচুয়াল ভলিউম অফ দ্য মলিকিউলস নেগলিজেবল, মানে এতটাই সংকুচিত হতে পারে। নাম্বার 2, দেয়ার ইজ নো ফোর্স অফ অ্যাট্রাকশন। এখানে কিন্তু কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন নেই পার্টিকেলস গুলোর মধ্যে। গ্যাস পার্টিকেলস গুলোর মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স কিন্তু থাকে না। গ্যাস পার্টিকেলস গুলোর মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স থাকে না। সাপোর্ট ফর মানে অর্ডিনারি টেম্পারেচার, একদম সাধারণ উষ্ণতায় এবং চাপে, অর্ডিনারি টেম্পারেচার অ্যান্ড প্রেসার, গ্যাস পার্টিকেলস গুলোর মধ্যে কোনো ফোর্স অফ অ্যাট্রাকশন থাকে না। The support for this assumption comes from the fact that gas expand হতে পারে and occupy all the space available to them. যা স্পেস মানে available থাকে সেটা অকুপাই করে নেয়। occupy all the space available to them, এইটা কিন্তু গ্যাস, এই অ্যাজাম্পশনটা যে গ্যাস পার্টিকেলস গুলোর মধ্যে কোনো কি নেই, গ্যাস পার্টিকেলস গুলোর মধ্যে কোনো অ্যাট্রাকশন ফোর্স নেই, ঠিক আছে, মানে যখন একদম সাধারণ উষ্ণতায় আর কি, আর সাধারণ প্রেসারে, আর সেটা বলছে তার জন্য বলতে পারছি যে গ্যাস এক্সপ্যান্ড করতে পারে, অকুপাই করে অল স্পেস অ্যাভেলেবল টু দেম। নেক্সট হচ্ছে পার্টিকেলস অফ এ গ্যাস আর অলওয়েজ ইন কনস্ট্যান্ট। পার্টিকেল অফ এ গ্যাস, গ্যাস পার্টিকেল গুলো কিন্তু একদম অলওয়েজ কনস্ট্যান্টে থাকে অ্যান্ড র্যান্ডম মোশন, এলোমেলো গতিশীল, গতিটা ভীষণই এলোমেলো হয়। গ্যাস পার্টিকেলস গুলোর গতি অলওয়েজ মানে পার্টিকেলস গুলো কনস্ট্যান্ট থাকে আর এদের মোশনটা র্যান্ডমলি হতে থাকে, মানে এলোমেলো, র্যান্ডমলি মানে এলোমেলো গতি। If the particles were at rest and occupied fixed position, then a gas would have had a fixed shape, যেটা অবজার্ভ করা যায় না, which is not observed. তাহলে যদি পার্টিকেলস গুলো, গ্যাস পার্টিকেল গুলো at rest and occupy করে একটা ফিক্সড পজিশন, তাহলে গ্যাস কিন্তু একটা ফিক্সড শেপ দেবে যেটা অবজার্ভ করা যাবে না। নাম্বার 4, particles of a gas move in all possible direction in a straight line. স্ট্রেট লাইনে all possible directionে কিন্তু গ্যাস পার্টিকেলস গুলো মুভ করে। তাদের যখন র্যান্ডম মোশন চলে, তখন এলোমেলো গতিতে তারা চলতে থাকে, তারা তাদের মধ্যে পরস্পর একে অপরের সাথে কোলাইড হয়, সংঘর্ষ করে, বা যে কন্টেনারে আছে তার ওয়ালের সাথে, আমরা এটা ফার্স্টেই পড়েছি যে তার ওয়ালের সাথেও কিন্তু সংঘর্ষ করে। আর তার ফলে কি হয়? প্রেসার এক্সার্টেড হয় বাই দ্য গ্যাস as a result of collision of the particle with the walls of the container. এই যে কন্টেনারের সাথে, কন্টেনারের ওয়ালের সাথে একটা সংঘর্ষ হচ্ছে, তার ফলে কি হচ্ছে? প্রেসার এক্সার্টেড হচ্ছে, তো গ্যাসটার দ্বারা, গ্যাস পার্টিকেল গুলোর দ্বারা প্রেসার এক্সার্টেড হয়। ইন্টারেস্টিং না বেশ এই পয়েন্টস গুলো? হ্যাঁ, এই পয়েন্টস গুলো কিন্তু একদম গল্পের মতন করে, যেরকম ভাবে ধরো আমি তোমাদের পড়াচ্ছি সেরকম ভাবেই নিজেরা পড়বে, দেখবে ভালো লাগবে পড়তে, ঠিক আছে? তাহলে যখন র্যান্ডমলি মোশন এদের, মানে যখন এলোমেলো গতিতে চলছে,
গ্যাস পার্টিকেল গুলো তারা কিন্তু একে অপরের সাথে কোলাইড করে, কন্টেনারের ওয়ালের সাথেও কোলাইড করছে, তার ফলে একটা প্রেসার এক্সার্ট হচ্ছে। নেক্সট হচ্ছে কলিশনস অফ দ্য গ্যাস মলিকিউলস পারফেক্টলি ইলাস্টিক হয়। ইলাস্টিক হয় কলিশনটা, গ্যাস মলিকিউলস গুলোর কলিশনটা পারফেক্টলি ইলাস্টিক হয়। তার মানেটা কি? পারফেক্টলি ইলাস্টিক মানে টোটাল এনার্জি অফ দ্য মলিকিউলস, টোটাল এনার্জি বিফোর এন্ড আফটার দ্য কলিশন রিমেইনস সেম। পারফেক্টলি ইলাস্টিক মানে হচ্ছে কলিশন হোক, কলিশনের আগে আর পরে টোটাল এনার্জি অফ দ্য মলিকিউলস সেম থাকে। দেয়ার মে বি এক্সচেঞ্জ অফ এনার্জি বিটুইন কোলাইডিং মলিকিউলস গুলোর মধ্যে, মানে টোটাল এনার্জি অফ দ্য মলিকিউলস কিন্তু সেম থাকছে, আর এক্সচেঞ্জ অফ এনার্জি মানে কোলাইডিং যে মলিকিউলস গুলো যে কোলাইড করছে তাদের এনার্জিটা এক্সচেঞ্জ হয়, কিন্তু টোটাল এনার্জি মলিকিউলসটার সেম থাকে। টোটাল এনার্জি সেম থাকে বাট এনার্জি এক্সচেঞ্জ হয়। দেয়ার ইন্ডিভিজুয়াল এনার্জিও মে চেঞ্জ হতে পারে বাট সাম অফ দেয়ার এনার্জি রিমেইনস কনস্ট্যান্ট। তাদের ইন্ডিভিজুয়াল যে এনার্জি প্রত্যেকটা মলিকিউলস গুলোর তা সেটা চেঞ্জ হতে পারে, কিন্তু টোটাল এনার্জি অফ দ্য মলিকিউলস কিন্তু রিমেইনস কনস্ট্যান্ট। পয়েন্টস গুলো কিন্তু দেখো মনে রাখবে, এই পয়েন্টস গুলো কিন্তু ভালো করে মনে রাখবে। তাহলে ইফ দেয়ার ওয়াজ লস অফ, আমরা যদি এবার কাইনেটিক এনার্জি লস করি বা মোশনটা স্টপ করে দিই, মলিকিউলস গুলো যে মোশন র্যান্ডমলি মোশন সেই স্টপ করে দিই, বা তখন কিন্তু গ্যাস উইল সেটেল ডাউন, গ্যাস কিন্তু তখন সেটেল ডাউন হয়ে যাবে। তাহলে বোঝা গেল এইটা পার্টটা যে কলিশনস অফ দ্য গ্যাস মলিকিউল পারফেক্টলি ইলাস্টিক, তার মানে টোটাল এনার্জি মলিকিউলস গুলোর সেম থাকছে আফটার কলিশন আর বিফোর কলিশন, কিন্তু এনার্জি এক্সচেঞ্জ হতে পারে, এনার্জি কিন্তু এক্সচেঞ্জ হতে পারে আর ইন্ডিভিজুয়াল এনার্জি চেঞ্জ হতে পারে, বাট সাম অফ দেয়ার এনার্জি মানে টোটাল এনার্জি রিমেইনস কনস্ট্যান্ট। তাহলে at any particular time different particles in the gas have different speed, hence different kinetic energy ও রয়েছে। নির্দিষ্ট যে কোনো পার্টিকুলার টাইমে different particles in the gas have different speed, different particle different speed, different kinetic energy. This assumption reasonable because as the particles collide we expect their speed change. যেহেতু পার্টিকেলস গুলো কোলাইড করছে তাহলে তো আমরা এক্সপেক্ট করব যে তাদের স্পিডটা চেঞ্জ হবে। Even if initial speed of the all particles was same, the molecular collision will disrupt this uniformity. যদি প্রত্যেকটা পার্টিকেলের ইনিশিয়াল স্পিডটা সেম থাকে, প্রত্যেকটা পার্টিকেলস এর ইনিশিয়ালি যে একদম প্রথমে যে স্পিডটা সেটা যদি সেম থাকে তাহলে মলিকিউলার যে কলিশনটা ডিসরাপ্ট করে দেবে তো তাদের ইউনিফর্মিটিটা, তাই না? Consequently the particles must have different speed which go on changing constantly. যাদের স্পিডটা ডিফারেন্ট তারা কনস্ট্যান্টলি চেঞ্জ হতে থাকছে। It is possible to show that though the individual speeds are changing, distribution of speed remains constant at a particular temperature. এটাই হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট, যে একটা পার্টিকুলার নির্দিষ্ট টেম্পারেচারে at a particular temperature distribution of speed remains constant but individual speed are changing. এই হচ্ছে মেইন পয়েন্ট, যে ইন্ডিভিজুয়াল স্পিড কিন্তু চেঞ্জ হয় বাট ডিস্ট্রিবিউশন অফ দ্য স্পিড সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে at a particular temperature. If a molecules variable speed, different speed, it must have তাহলে ভ্যারিয়েবল কাইনেটিক এনার্জিও ভ্যারিয়েবল হবে। স্পিড যদি ভ্যারিয়েবল হয় তাহলে কাইনেটিক এনার্জিও তো ভ্যারিয়েবল হবে। Under these circumstances we can talk only about average kinetic energy, যেহেতু ভ্যারি করছে, হ্যাঁ, পার মলিকিউলে যেহেতু তার কাইনেটিক এনার্জি ভ্যারিয়েবল, তাই জন্য আমাকে এখানে কি করতে হবে? অ্যাভারেজ কাইনেটিক এনার্জি পড়তে হবে। Kinetic theory, it is assumed that average kinetic energy of the gas molecule absolute temperature এর সাথে directly proportional, তাই না? কাইনেটিক থিওরিতে it is assumed that average kinetic energy of the gas molecule is directly proportional to the absolute temperature. এই পয়েন্টটা কিন্তু মনে রাখছো। It is seen that on heating a gas at constant volume the pressure increases. কনস্ট্যান্ট ভলিউম আছে কিন্তু হিট করলে প্রেসারটা ইনক্রিজ করছে, বা কাইনেটিক অন হিটিং দ্য গ্যাস কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেল ইনক্রিজ করছে। দিস স্ট্রাইক দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার মোর ফ্রিকুয়েন্টলি আর এক্সার্ট করছে মোর প্রেসার।
তাহলে কি হলো, যখন গ্যাসকে হিট করা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে প্রেসারটা ইনক্রিজ করছে, কাইনেটিক এনার্জি সেই পার্টিকেলস গুলোর কাইনেটিক মানে গ্যাস পার্টিকেলস গুলো কাইনেটিক এনার্জিও ইনক্রিজ করে, তার ফলে কন্টেনারের ওয়ালে স্ট্রাইক করে আঘাত করে পার্টিকেলস গুলো মোর ফ্রিকুয়েন্টলি, এর ফলে প্রেসার ইজ এক্সার্টেড বাই দ্য গ্যাস মলিকিউলস। তাহলে কাইনেটিক থিওরি অফ গ্যাসেস allow us to derive theoretically all the gas laws studied in the previous section. Calculation, prediction, আমরা এখানে kinetic theory of gases agree very well with the experimental observation and thus establish একটা correctness of the model. এই মডেলের আমরা একটা কারেক্টনেস পেলাম, এই অ্যাজাম্পশন বা পোস্টুলেটস গুলো পড়ার ফলে আরো ক্লিয়ার আইডিয়া পেলাম কাইনেটিক থিওরি অফ গ্যাস সম্পর্কে। ঠিক আছে, তাহলে দেখো প্রত্যেকটা লাইনই তুমি যদি গল্পের মতন করে পড়ো না, তাহলে দেখবে একদম ইজি হয়ে যাচ্ছে, তাহলে দেখবে একদম ইজি হয়ে যাচ্ছে। হ্যাঁ, গল্পের মতন করে পড়ছো যে মলিকিউলস গুলোর যদি স্পিডটা ভ্যারিয়েবল হয়, তাহলে তাদের কাইনেটিক এনার্জিটাও ভ্যারিয়েবল হবে। তাহলে ভ্যারিয়েবল যেখানেই আছে, স্পিড বলো আর কাইনেটিক এনার্জিও বলো, তাহলে সেটা কি হবে? স্পিডের ক্ষেত্রে আমরা দেখলাম যে মোস্ট প্রবাবল স্পিড, অ্যাভারেজ স্পিড, আর একটা হচ্ছে রুট মিন স্কোয়ার স্পিড, তাদের মধ্যে রিলেশন পড়লাম। ঠিক আছে, রিলেশনশিপটা মনে রাখবে। আর তাহলে ভ্যারিয়েবল যখন কাইনেটিক এনার্জি আছে, তার মানে কি অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কথাই আমাদের পড়তে হবে। আর অ্যাভারেজ একটা গ্যাস মলিকিউলের অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা অ্যাবসলিউট টেম্পারেচারের সাথে কিন্তু একদম ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। আর যখন গ্যাসটাকে হিট করি কাইনেটিক তোমার প্রেসার ইনক্রিজ করে, কাইনেটিক এনার্জি অফ দ্য পার্টিকেলও ইনক্রিজ করে, যেটা কন্টেনারের ওয়ালে গিয়ে স্ট্রাইক করছে আর এক্সার্ট করছে মোর প্রেসার। ঠিক আছে, নেক্সট তোমাদের আছে যেটা বিহেভিয়ার অফ রিয়েল গ্যাসেস, যেটা ডেভিয়েশন ফ্রম রিয়েল আইডিয়াল গ্যাস বিহেভিয়ার। মানে আইডিয়াল গ্যাস ইকুয়েশনটা তো পড়েছি, এবার আইডিয়াল গ্যাস বিহেভিয়ার থেকে কিভাবে ডেভিয়েট করছে রিয়েল গ্যাসগুলো, রিয়েল গ্যাস ভার্সেস আইডিয়াল গ্যাসও বলতে পারো, মানে আইডিয়াল গ্যাসের মতন আচরণ করছে না রিয়েল গ্যাসগুলো, এটা তোমাদের আমি টুমরো পড়িয়ে দেবো। ঠিক আছে, এটা তোমাদের আমি টুমরো পড়িয়ে দেবো। আর এই পার্টটা পড়ানো হয়ে গেলে আর তোমাদের লিকুইফ্যাকশনটা বাকি থাকছে, ওটা আর একটা ক্লাস করে হয়ে গেলে তাহলে আমাদের স্টেটস অফ ম্যাটারটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাসে আমি তোমাদের জানিয়ে দেবো কটা থেকে হবে সেটা, দেখা হচ্ছে। ওকে, চলো তাহলে আজকে টাটা, থ্যাংক ইউ সো মাচ, বাই।